আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসেছেন, সেটাকে ধূলিসাৎ করে দিল। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? ১৬ জুলাই ২০২৪ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রংপুরের পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আবু সাইদ। তখন এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হয় রাজধানী ঢাকায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার অফিসে বসে স্থানীয় এক কবির কবিতা আবৃত্তি উপভোগ করেন। সেদিনের একটি ভিডিওতে দেখা যায় আব্দুর রহমান তার চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, ডান গালে হাত দিয়ে মন্ত্রমুগ্ধের মতো সেই কবিতা পাঠ শুনছেন। কবিতা শেষে তার মন্তব্য অসাধারণ। ঠিক সেই সময় তাকে জানানো হয় রংপুরের পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর সংবাদ। তিনি সব উদ্বেগ উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, আরে কিছুই হবে না, নেত্রী সব সামাল দেবেন। পুলিশের বন্দুকের সামনে আবু সাইদের বুক পেতে দেওয়ায় ওই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। রাস্তায় রাস্তায় নেমে আসে ছাত্ররা। পরিস্থিতি সামাল দিতে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকার। কিন্তু এর ঠিক ৩ সপ্তাহের কম সময় পর কর্তৃত্ববাদ ও বর্বরতার অভিযোগে অভিযুক্ত হাসিনা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হন। এই সময় সরকারের আইন প্রয়োগকারী কর্মকর্তারা ৮৩৪ জনকে হত্যা করে, নারী ও শিশুসহ আরও ২০,০০০-এরও বেশি আহত হন। তীব্র গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয় তার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন। এখন ৫ মাস পর তার দলের রাজনৈতিক অবস্থা কি? বাংলাদেশ দলের মধ্য ও নিম্ন স্তরের নেতাকর্মীরা কি আর বিশ্বাস করতে পারবেন শীর্ষ নেতাদের? ৭৫ বছর বয়সী এই রাজনৈতিক দলটি কিভাবে মোকাবেলা করছে এসব? দলটির রাজনৈতিক ভবিষ্যতই বা কি? শেখ হাসিনা অপসারণের ৫ মাস পরও বিভক্ত আওয়ামী লীগ। কিছু নেতা ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন, কিন্তু তৃণমূল আওয়ামী লীগ কর্মীরা দলের শীর্ষ নেতাদের কাছে এসবের হিসাব চায়। বিভক্ত দল। আওয়ামী লীগের অনেক নেতা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। দলটির যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম গত ১৬ জানুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফোনে আল জাজিরাকে বলেন, আমরা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শিগগিরই প্রমাণিত হবে। অবশ্য তিনি কাকে অভিযুক্ত করেছেন তা উল্লেখ করেননি। এই ব্যাপারে বিশ্লেষকরা মনে করেন, নাসিমের এই ধরনের দাবিগুলি নেতৃত্বের ব্যর্থতা এবং জনগণের অভিযোগের সমাধানে অক্ষমতার অস্বীকারকে তুলে ধরে। এর ফলে দলের তৃণমূল সদস্যরা বিচ্ছিন্ন হচ্ছেন, যাদের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন বা হত্যাকাণ্ডের জন্য আইনি প্রতিক্রিয়ার ভয়ে রয়েছেন। তারা জনসাধারণের সঙ্গে যুক্ত একটি সংগঠন থেকে পার্টির রূপান্তরের জন্য বিলাপ করছে, কিন্তু জনগণের অনুভূতি বুঝতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক খুলনার এক ছাত্রলীগ নেতা জানান, যখন শেখ হাসিনা নাটকীয় পালানোর ঘটনা টিভিতে প্রচার হচ্ছিল, তখনও আমি কিছু নেতাকর্মী নিয়ে খুলনার রাস্তায় ছিলাম। আমি আমাদের সিনিয়র নেতা স্থানীয় সংসদ সদস্যকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তার ফোন বন্ধ ছিল। সেই মুহূর্তে আমি নিজেকে প্রতারিত বোধ করেছি। ২৩ অক্টোবর ২০২৪ নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে। খুলনার একসময় প্রভাবশালী ছাত্রলীগ নেতা নিরাপত্তার জন্য তার কষ্টকর যাত্রার কথা বর্ণনা করে বলেন, আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফোন নম্বর এবং সবকিছু পরিবর্তন করেছি। আমি বেঁচে থাকার জন্য একটি ছোট ব্যবসা শুরু করেছি। দল আমাদের ছেড়ে দিয়েছে, আমি আর কখনো রাজনীতিতে ফিরব না। অনেক সদস্য নীরব থাকলেও আওয়ামী লীগ সমর্থক সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সহ-সম্পাদক সামিউল বশির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সোচ্চার হয়েছেন। তিনি বলেন, প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদের বছরের পর বছর ধরে সাইডলাইন করা হয়েছে। ২০১৪ সাল থেকে সুবিধাবাদী এবং স্থানীয় আইন প্রণেতাদের পরিবারের সদস্যরা তৃণমূলে দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে, যা দলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগপন্থী চিকিৎসক সমিতির এক নেতা হতাশার কথা বলেন, যারা দলের মুখ হয়ে উঠেছে তাদের কাজ এবং কথাগুলো বিপর্যয় হয়েছে, বিশেষ করে গত কয়েক বছরে। এটি একটি কঠোর বাস্তবতা ছিল যে আমাদের দল সিদ্ধান্ত নেওয়ার জন্য গোয়েন্দা পুলিশের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। আমি অনেক শীর্ষ নেতাকে দেখেছি কিভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর কারা সেগুলো নিচ্ছে সে সম্পর্কে তারা কিছু জানে না। বিশ্লেষকরা বলেছেন, গণতান্ত্রিক চর্চার অভাবও দলটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। গত এক দশক ধরে ঢাকা মহানগর এলাকায় আওয়ামী লীগের সব তৃণমূল ইউনিট এবং এর সহযোগী সংগঠনগুলো উদাহরণস্বরূপ
পুরনো কমিটিগুলো নিয়ে কাজ করছে, কোনো পরিবর্তন ছাড়াই একই পুরনো সদস্যদের উপর নির্ভর করে। অনুশোচনা নেই। জুলাই আন্দোলন হত্যাকাণ্ড চালালেও আওয়ামী লীগ এখনো এর জন্য আনুষ্ঠানিক ক্ষমা বা কোনো বিবৃতি জারি করেনি। পরিবর্তে দলটি বারবার আন্দোলনকে প্রত্যাখ্যান করেছে। যেমন যুবলীগ তাদের 10 জানুয়ারির একটি প্রেস রিলিজে বলেছে, এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ ছিল যা দেশকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে সংগঠনটি হয়েছে বলে অভিযোগ তাদের। আল জাজিরার সঙ্গে প্রায় 1 ঘণ্টার কথোপকথনে নাসিম আওয়ামী লীগের পতনের পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেন। তিনি জানান, কোঠা বিরোধী আন্দোলনের আড়ালে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার পেছনে ছিল ছাত্র শিবির। আওয়ামী লীগের সাম্প্রতিক নেতৃত্বে জামায়াতের 5 শীর্ষ নেতা এবং প্রধান বিরোধী দল বিএনপি একজন সিনিয়র নেতাকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বিএনপি ও জামায়াত উভয়ই হাসিনা সরকারের অধীনে ব্যাপকভাবে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ কঠোর দমনপীড়নের মুখোমুখি হয়েছে। এ ব্যাপারে নাসিম আল জাজিরাকে স্বীকার করেছেন যে তার দল কৌশলগত ভুল করেছে, কিন্তু এই ব্যর্থতার জন্য প্রাথমিকভাবে গোয়েন্দা ত্রুটিকে দায়ী করেন তিনি। এদিকে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং সরকার অপসারণ পর্যন্ত 11 বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান জামাল ভারতীয় একটি প্রধান সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দাবি করেন, আওয়ামী লীগের শিকার হয়েছে। যৌথ অভ্যুত্থান ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনী দ্বারা পরিচালিত, যদিও এ ব্যাপারে দলের ঘনিষ্ঠ অন্যান্যরা একমত নন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ দলের মধ্যে জবাবদিহির অভাবকে সরকার পতনের কারণ হিসেবে দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের কাছে অন্যায়, নিপীড়ন, দুর্নীতি, কোটি কোটি টাকা লুণ্ঠন ও পাচারের জন্য ক্ষমা চাইতে হবে। আমি এখনো কোনো নেতাকে আত্ম-উপলব্ধি, আত্মসমালোচনা বা অপরাধ স্বীকার করতে দেখিনি। আল মাসুদ হাসানুজ্জামান একজন বিশ্লেষক এবং ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এই ব্যাপারে বলেন, পার্টির কট্টরপন্থী অবস্থান এবং সিদ্ধান্ত জনগণের ক্ষোভকে উস্কে দিয়েছিল, বিদ্রোহের সাফল্যের পথ প্রশস্ত করেছিল। ধমান্দ পদক্ষেপগুলি শেষ পর্যন্ত শেখ হাসিনার জনপ্রিয়তাকে আঘাত করেছে, তার পদত্যাগকে এক দাবিতে পরিণত করেছে। পুনরুত্থান ও একটি কঠিন যুদ্ধ। নির্বাসিত বা প্রত্যাবর্তনের অভিজ্ঞতা হাসিনার নতুন নয়। 1975 সালের 15 আগস্ট স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার পর তার কন্যা হাসিনা কয়েক বছর ভারতে অবস্থান করেছিলেন। পরবর্তীতে 1981 সালে বাংলাদেশে ফিরে আসেন তিনি। এরপর দলকে পুনর্গঠন করতে এবং ক্ষমতায় ফিরে আসতে তার 21 বছর লেগেছিল। রাজনৈতিক বিশ্লেষক হাসানুজ্জামান আওয়ামী লীগের পুনরুত্থান নিয়ে বলেছেন, এবার অবশ্য ভিন্ন দলটি সামরিক সমর্থিত একটি রক্তক্ষয়ী ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের মুখে পড়ে এবং একজন নেতা হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার পর তিনি দেশ ছেড়েছেন। তিনি যুক্তি দিয়ে বলেন, আওয়ামী লীগ তীব্র ভাবমূর্তি ও নেতৃত্বের সংকটের সম্মুখীন। তিনি বলেন, শেখ হাসিনাকে ছাড়া দল পুনর্গঠন করা চ্যালেঞ্জিং হবে এবং অভ্যন্তরীণ বিভক্তির সম্ভাবনা রয়েছে। বিএনপি এবং জামায়াত দেশের অন্য দুটি প্রধান রাজনৈতিক শক্তি। উভয়ই বলেছে যে তারা গত জুলাই ও আগস্টে নাগরিক হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করতে চায়। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে বলে তাদের যুক্তি। যাই হোক, হাসিনাকে সরানোর জন্য যে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা অবশ্য আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আপসহীন অবস্থান নিয়েছে। 25 জানুয়ারি এক পথসভায় অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের একজন প্রধান নেতা মাহফুজ আলম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের ফোকাসের মধ্যে রয়েছে খুন, গুম ও ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা এবং সংস্কার বাস্তবায়ন এবং বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন হাসানুজ্জামান।
আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে দলটি ফিরে যাওয়ার জায়গা তৈরি হবে। তবু নেতৃত্ব সংগঠন এবং তৃণমূল সংযোগের মাধ্যমে জনগণের আস্থা পুনর্গঠন ছাড়া আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পুনরুত্থান খুবই কঠিন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রিয়াজ 4টি শর্তের রূপরেখা দিয়েছেন, যা আওয়ামী লীগকে সম্ভাব্য প্রত্যাবর্তনের সুযোগের জন্য পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে তার 16 বছরের ক্ষমতায় থাকাকালে সংগঠিত অপরাধের জন্য দ্ব্যর্থহীন ক্ষমা চাওয়া, বিশেষ করে 2024 সালের অভ্যুত্থান, তার বর্তমান মতাদর্শ পরিত্যাগ, হাসিনার পরিবারের কোনো সদস্য যাতে আবার দলকে নেতৃত্ব দিতে না পারে তা নিশ্চিত করা এবং মানবতার বিরুদ্ধে অপরাধসহ জঘন্য অপরাধ সংগঠনের জন্য বিচারের সম্মুখীন হওয়া। রিয়াজ বলেন, শেখ হাসিনা সহ জুলাইয়ের গণজাগরণের সময় নৃশংসতার জন্য যারা সরাসরি দায়ী তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এই শর্তগুলি পূরণ হলেই তাদের প্রত্যাবর্তনের বিষয়ে কোনো আলোচনা হতে পারে। তারপরও আওয়ামী লীগের অনেক কর্মী হাসিনার প্রতি আস্থা রেখেছেন, যদিও তারা মাঝে মাঝে ব্যক্তিগতভাবে তার পরিবারের দ্বারা ক্ষমতার অপব্যবহারের সমালোচনাও করেন। এর মধ্যে দেশের বাইরে অবস্থান করা বেশ কিছু আওয়ামী লীগের নেতারা টকশোতে অংশ নিয়ে দলকে পুনরায় সংগঠিত করার আহ্বান জানাচ্ছেন। তাদের দাবি ইউনূস সরকার ব্যর্থ হওয়ার পথে, তবে এটা দলীয় কর্মীদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হচ্ছে না। তাদের দাবি নির্বাসিত নেতাদের পক্ষে বিদেশে থেকে কথা বলা সহজ, কারণ দেশের পরিস্থিতি ভিন্ন। এখানে এখনো নেতাকর্মীদের লুকিয়ে থাকতে হচ্ছে, কেননা খুলনার সাবেক এই ছাত্রনেতার মতো তাদের অনেকেই নিজেদের পরিচয় প্রকাশ্যে আনতে ভয় পান, যাতে পরিষ্কার রাজনৈতিক প্রত্যাবর্তন খুব একটা সহজ হবে না আওয়ামী লীগের।